আসসালামু আলাইকুম। আজকের ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য, জয়েন করার জন্য আহ, শুরুতে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি এমডি তাহের হোসেন। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ লহেনে গিয়ে পড়াশোনা করছি, মাস্টার্স করছি। আমি বাংলাদেশ থেকে এআইবি এবং আইওবি থেকে আন্ডারগ্রেড এবং গ্রাজুয়েট আমি কমপ্লিট করেছিলাম। দেন গিয়ে আমি ফ্রান্সে মাস্টার্স করতে আসি। সো এই গিয়ে আমার পরিচয়। তো আমি একটু দেখতে চাচ্ছি কে কোথা থেকে জয়েন করেছেন। আপনারা কাইন্ডলি কমেন্টে গিয়ে একটু লিখবেন যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। ঢাকার বাহির থেকে হলে ঢাকার বাইরে আপনাদের নিজ নিজ জেলাগুলোর নামটা একটু লিখবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। জি। আহ, হ্যাঁ, খুলনা, কুষ্টিয়া, গাজীপুর, সিলেট, রাজশাহী, আহ, ঢাকা, রাজশাহী, জি, লাটভিয়া, নড়াইল, চট্টগ্রাম, কুষ্টিয়া, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া। ওকে। জি, বাংলাদেশে অনেক জায়গা থেকে জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি দেশের বাহির থেকে অনেকে জয়েন করেছেন। আমি যতদূর জানি যে মালয়েশিয়া থেকে আছে আমাদের সাথে, এই যে ইউরোপের লাটভিয়া থেকে আছে, জর্জিয়া থেকে এক ভাই আছে। তো কলকাতা থেকে একজন আছে। তো সবাইকে আমাদের আজকের ওয়েবিনারে সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি আপনাদের কাছে শুরুতেই। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকের ওয়েবিনারে আয়োজন করেছে গ্লোবাল গ্লোবাল মাইন্ডস 360। গ্লোবাল মাইন্ডস 360 প্রতি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং একটি আয়োজন করার জন্য। তো আপনারা হয়তো শুরু আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলেন যে প্রি স্টাডি ইন ফ্রান্স সম্পর্কে। তো শুরুতেই গিয়ে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আসলে কি গিয়ে ফ্রান্সে স্টাডি ফ্রি, বা এটা কি সত্যি নাকি রিয়েলিটি? আমরা কি গিয়ে এই বিষয়টা গিয়ে অন্য সবার মতো উপস্থাপন করছি কিনা, এই বিষয়টা নিয়ে আমি ধীরে ধীরে কথা বলবো। আমার আজকের এই ওয়েবিনারে মাঝে মাঝে আমার কথা হবে। সো এটা আপনাদের একটা আগ্রহের জায়গা অনেকেরই, যে আসলে কি ফ্রান্সে ফ্রিতে পড়াশোনা করা যায় কিনা। সো আজকে আপনারা গিয়ে আমাদের এই ওয়েবিনারে আজকে শুরু থেকে যারা শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি গিফট রয়েছে, আমি বলে দিতে চাই। যারা একবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তারা আমাদের কাছ থেকে একটা ইবুক পাবেন, স্টাডি ইন ফ্রান্স নিয়ে কমপ্লিট একটা ইবুক গাইড। তো সেটা যারা শেষ পর্যন্ত থাকবেন শুধু তাদেরকে এই গাইডটা গিয়ে বা ইবুকটা তারা গিয়ে পাবেন। সো আমাদের আজকের ওয়েবিনারটা কেন গুরুত্বপূর্ণ? প্রথমেই কারণ গিয়ে আদার্স কান্ট্রিতে, ইউরোপের ভিতরে আপনারা জানেন যে কিছু দেশে গিয়ে অনেক কম টিউশন ফি আছে, বাট ইউরোপের বাহিরে অন্যান্য যে দেশগুলো রয়েছে, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, বা গিয়ে ইউরোপের ভিতরেও অনেক দেশ আছে যেগুলোতে টিউশন ফি অনেক হাই। বাট ফ্রান্সে আমাদের গিয়ে এই টিউশন ফিটা কিছু ইউনিভার্সিটিতে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে ফ্রি ছিল। বাট নাও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অল্প কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে গিয়ে এডুকেশন এখনো ফ্রি, এবং বাকি যে পাবলিক ইউনিভার্সিটি গুলো রয়েছে তারা গিয়ে টিউশন ফি ইমপ্লিমেন্ট করেছে, বাট সেটাও খুব একটা বেশি নয়। বছরে 4,000 ইউরো বা 4,400 ইউরো এরকম আনুমানিক। সো আইএলস ট্রুথ এবং পাবলিক এবং ভাস প্রাইভেট ইউনিভার্সিটিস, ফ্রান্সের দুই ধরনের ইউনিভার্সিটি রয়েছে, অনেকেই জানেন, পাবলিক, প্রাইভেট, এবং আরো দুই ধরনের ইউনিভার্সিটি রয়েছে যেটাকে আমরা ইকুলে বলে থাকি। এই বিষয়টা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। আইএলস এর বিষয়টা নিয়েও গিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, অনেকের অনেক প্রশ্ন থাকে, সেটা নিয়েও গিয়ে আমি আলোচনা করব। এবং অ্যাপ্লিকেশন এন্ড ভিসা বেসিক্স, কিভাবে আবেদনটা আসলে শুরু করতে হয়, অ্যাপ্লিকেশন সম্পর্কে বেসিক গাইডলাইন, এবং ভিসা সম্পর্কে একটা বেসিক গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং কি কি মিস্টেক গিয়ে সবার গিয়ে অ্যাভয়েড করা উচিত এই ফ্রান্সে পড়াশোনার আবেদনের ক্ষেত্রে, বা এখানে ফ্রান্সকে চুজ করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো গিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে এই ওয়েবিনারটা মূলত ব্যাচেলর, মাস্টার এবং পিএইচডি অ্যাপ্লিকেন্টরা তারা উপকৃত হবে আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে। এবং যারা গিয়ে আমাদের দেশে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে, জেনুইন স্টুডেন্ট,
যারা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, বাট তারা একটা হায়ার এডুকেশন তারা নিতে চায় এবং তাদের সেই মেধা যোগ্যতা তাদের রয়েছে, সেই স্টুডেন্টরা হচ্ছে গিয়ে আমাদের মাধ্যমে আজকে বেনিফিটেড হবেন। এবং আইএলস বা নন আইএলস ক্যান্ডিডেট তারাও হচ্ছে গিয়ে তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এবার আসেন হোয়াই ফ্রান্স। সো হোয়াই ফ্রান্স বলার আগে আমি আসলে আমার যে জার্নিটা, আমার যে হচ্ছে গিয়ে শুরুটা, আমি কিভাবে ফ্রান্স আসলাম সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করি, যে কেন আমি ফ্রান্সে আসলাম বা আমি কিভাবে ফ্রান্সে আসলাম। তাহলে হয়তো আপনারা হচ্ছে গিয়ে একটা ধারণা পাবেন। সো হোয়াই ফ্রান্স, বিকজ হচ্ছে গিয়ে আমি বাহিরে পড়াশোনার জন্য ডিসিশন নিলাম মোটামুটি হচ্ছে 2023 এবং 23 সাল থেকে আমি বাহিরে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে আগ্রহ তৈরি হয় আমার ভিতরে। এবং 2023 সালে যখন আগ্রহ প্রকাশ হয়, আগ্রহ তৈরি হয়, তখন আমি হচ্ছে গিয়ে আমার সেকেন্ড আরেকটা মাস্টার্স করার জন্য আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি এডমিটেড। তো বাংলাদেশে আমি পড়ছি, সেকেন্ড মাস্টার্স এর জন্য শুরু করছিলাম। তো দেন হচ্ছে গিয়ে হুট করে আমার মাথায় চিন্তা আসলো যে না, আমি বাহিরে পড়তে যাব, বাহিরে আমি একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। কারণ হচ্ছে গিয়ে আমি আমার কেরিয়ারের সাথে আমার কেরিয়ারকে আমি ডেভেলপ করতে চাই এবং হচ্ছে গিয়ে আমি নিজের জন্য এবং দেশের জন্য আমি ভালো কিছু করতে চাই। সেই ধারণা থেকে আমি হচ্ছে গিয়ে আমার জার্নিটা শুরু করি, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করি। আমি বিভিন্ন কনসালটেন্সি ফার্ম বলেন বা বিভিন্ন এজেন্সি বলেন, তাদের কাছে হচ্ছে গিয়ে যাই। হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন জায়গায় যে আমি যাচ্ছি বা খোঁজ খবর নিচ্ছি, কোথাও থেকে আসলে না পরিপূর্ণ যে আমার গাইডলাইন, সেই গাইডলাইনটা আমি পাচ্ছিলাম না, যে আমি যেটা চাই আসলে সেই জায়গাটা হচ্ছে গিয়ে আমি পাচ্ছিলাম না। তো আমি নিজে থেকে হচ্ছে গিয়ে দেন হচ্ছে গিয়ে আমার জার্নিটা শুরু করি, অনেক ঘাটাঘাটি শুরু করি, রিসার্চ করি কিভাবে কোন দেশে পড়তে যাওয়া যায়, কোন দেশে স্কলারশিপ পাওয়া সম্ভব, আহ কোথায় কোথায় স্কলারশিপ রয়েছে। এবং হচ্ছে গিয়ে আমি প্রথম বছর যখন 2023 সালে আবেদন করি, আমার এখনো মনে আছে, আমি অনেক একটু বেশি আমার রেজাল্ট ভালো ছিল, সব প্রোফাইল ভালো ছিল, সো আমি একটু ভালোই কনফিডেন্ট ছিলাম। সো কনফিডেন্ট থেকে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইউএসএ বলেন, ইউকে বলেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করি। এবং আলহামদুলিল্লাহ মোস্ট অফ দা ইউনিভার্সিটি থেকে এবং টপ র্যাঙ্কড, ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলো থেকে আমি অফার লেটার পাই। কিন্তু আমার টার্গেট ছিল যে আমি স্কলারশিপ নিয়ে পড়তে যাব, বা আমি এমন জায়গায় পড়তে যাব পড়াশোনা যেখানে আমার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো সেই ধারণা থেকে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন স্কলারশিপ, আপনারা জানেন যে ইরাসমাস স্কলারশিপ রয়েছে ইউরোপে, ইউকেতে হচ্ছে গিয়ে শেভনিং স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপ গুলোতেও আমি আবেদন শুরু করি। এবং 2023 সালে যখন আমি এই আবেদনগুলো করছিলাম, আনফরচুনেটলি আমি যেটা আমি বুঝতে পারি যে আমার সঠিক একটা গাইডলাইনের অভাব, যার কারণে হচ্ছে গিয়ে সেই বছর 2023 সালে আমি হচ্ছে গিয়ে সেই আমার সেই অপরচুনিটিটা তৈরি হয়নি। আমি কোনো স্কলারশিপ, আমি বেসিক সিলেকশন হওয়ার পরেও আমি ইন্টারভিউ স্টেজের পরে আর হচ্ছে গিয়ে আমি পরের ধাপগুলোতে আমি আর হচ্ছে গিয়ে যেতে পারছিলাম না। তো আমি একটা বছর আবার সময় নেই, একটা বছর সময় নিয়ে আমি নিজেকে আরো তৈরি করি, ভালো মতো ভালোভাবে তৈরি করে আমি পরের বছর আবার আবেদন করি। এবং নেক্সট যে বছরে আমি আবেদন করি সেই বছর আলহামদুলিল্লাহ আমি যে আমার ল্যাকিংস গুলো ছিল, যে আমার কিছু পরিচিত ভাই ব্রাদার ছিল বা মেন্টর যাদেরকে আমি বলে থাকি, এদেরকে আমি মেন্টর বলবো, সেই মেন্টর যারা, তাদের কাছ থেকে আমি পরামর্শ নেই, গাইডলাইন নেই। ইভেন আমি ভিসার ক্ষেত্রে আমার ভিসা যখন আবেদন করি তখনও হচ্ছে গিয়ে আমার একজন মেন্টরের প্রয়োজন ছিল, একজন গাইডলাইন যে আমাকে দিয়েছে। যেমন আজকের এই ওয়েবিনারে যিনি আমাদের মেন্টর, অ্যাডভোকেট খায়রুল হাসান, যিনি আমাদের ইমিগ্রেশন লয়ার, ওনার কাছ থেকেও আমি হচ্ছে ভিসার সময় গাইডলাইন পাই আর কি। তো দেন হচ্ছে গিয়ে আমি যখন আবেদন করি 24 সালে, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 3টা স্কলারশিপ থেকে ফাইনালি সিলেক্ট হই। এবং আদার্স অনেক স্কলারশিপ থেকে আমি বেসিক্স ভাবে, মানে ইনিশিয়াল স্টেজে আমার সিলেকশন আসে। তো যখন সিলেকশন আসে, তো এর মধ্যে ইন দা মিনটাইম আমি ফ্রান্সে হচ্ছে গিয়ে দেখলাম যে কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে টিউশন ফি নেই। টিউশন ফি নেই বলতে একটা রেজিস্ট্রেশন ফি আছে, যেটা অনলি 254 ইউরো। সেই রেজিস্ট্রেশন ফিটাই শুধু পড়াশোনার খরচ, বাকি হচ্ছে গিয়ে আর কোনো পড়াশোনার খরচ নেই। তো এটা হচ্ছে গিয়ে মানে ইউরোপের ভিতরে ফ্রান্সকে চুজ করার এটা একটা রিজন। দেন হচ্ছে গিয়ে আমি অন্য স্কলারশিপ যেগুলো পেয়েছিলাম সেগুলো ফুল ফান্ডেড ছিল, তারপরে হচ্ছে গিয়ে আমি ফ্রান্সে কোনো স্টাইপেন্ড না পাবো না, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে আসছি। তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে গিয়ে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক সুযোগ সুবিধা। এটা যারা যখন হচ্ছে
আসবে তখন হয়তো বুঝতে পারবে। ঘর ভাড়া থেকে শুরু করে আপনার রেসিডেন্সের খরচ, খাওয়া দাওয়ার খরচ, সবকিছুতে হচ্ছে গিয়ে কোনো না কোনো ভাবে বেনিফিটেড হওয়া যায়। ইউরোপের বিভিন্ন যে দেশগুলো রয়েছে যেমন সুইডেন বা ফিনল্যান্ড, যেগুলোতে হচ্ছে কি স্টুডেন্টরা সার্ভাইভ করতে অনেক টাফ হয়ে যায় উইথাউট এনি পার্ট টাইম জব অর এনিথিং, কিন্তু সেই সেই জিনিসটা ফ্রান্সে হচ্ছে গিয়ে নেই বললেই চলে। সো এটা হচ্ছে গিয়ে আমি রিসার্চ করে হচ্ছে গিয়ে যখন পাই, আমি হচ্ছে গিয়ে তখন সিদ্ধান্ত নিই যে না, আমি ফ্রান্সকেই হচ্ছে গিয়ে বেছে নিব, এবং আমি হচ্ছে গিয়ে দেন ফ্রান্সে হচ্ছে গিয়ে মুভ করি। এই হচ্ছে গিয়ে আমার যে জার্নিটা, সেই জার্নিটা এর মাঝখানে হচ্ছে অনেক স্ট্রাগল গিয়েছে, অনেক হচ্ছে গিয়ে পরিশ্রম করতে হয়েছে এই জার্নিটাকে সম্পূর্ণ করতে গিয়ে। সো এবং হচ্ছে গিয়ে ফ্রান্সে ওয়ার্ল্ড র্যাঙ্কড পাবলিক ইউনিভার্সিটিস রয়েছে, যেগুলোর র্যাঙ্কিং 100-র ভিতরে, এবং ফ্রান্সের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোর পড়াশোনা, সবগুলো পাবলিক ইউনিভার্সিটির পড়াশোনা সেম এবং অলমোস্ট সেম মানের। র্যাঙ্কিংটা ডিপেন্ড করে শুধুমাত্র হচ্ছে গিয়ে রিসার্চের উপরে, বাট পড়াশোনার মানের দিক থেকে এখানে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি তারা হচ্ছে গিয়ে টপ পড়াশোনার ব্যবস্থা করে থাকে বা ভালো কিছু দেওয়ার চেষ্টা করে থাকে। ফ্রান্সে পার্ট টাইম জব করার অপরচুনিটি রয়েছে, এবং পড়াশোনা শেষ করে স্টুডেন্টরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কিছু অপরচুনিটিও পায়। তারা হচ্ছে 1 বছরের একটা জব সার্চ ভিসা পায়, তারপর হচ্ছে তারা এন্টারপ্রেনার হতে পারে, বা অন্য যে কোনো হচ্ছে গিয়ে তারা পাথ ওয়ে চুজ করতে পারে, অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারে। সো আসেন এবার এডুকেশন সিস্টেম, ফ্রান্সে যে এডুকেশন সিস্টেমটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। ফ্রান্সে হচ্ছে গিয়ে এরা কমন ইউরোপিয়ান হায়ার এডুকেশন যে ফরম্যাট সেটা বা ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে গিয়ে তারা ফলো করে থাকে। সো এখানে হচ্ছে গিয়ে এডুকেশন সিস্টেমটা ব্যাচেলর লেভেলে, এটাকে লিসন বলে থাকে, ব্যাচেলর লেভেলে 3 ইয়ার্স, মাস্টার্স লেভেলে 2 ইয়ার্স, এটা 2 ভাগ করা, মাস্টার 1 এবং মাস্টার 2, এবং ডক্টরেট লেভেলে হচ্ছে গিয়ে সাধারণত 3 বছর বা তার বেশি হচ্ছে গিয়ে হতে পারে। এবং এখানে হচ্ছে গিয়ে ইসিটি, যেটা হচ্ছে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকুমুলেশন সিস্টেম, সেটা তারা ফলো করে থাকে ফ্রান্সে। ফ্রান্সের স্ট্রাকচার এখানে হচ্ছে গিয়ে লিসন বা ব্যাচেলর লেভেলে 180 ক্রেডিট, মাস্টার লেভেলে 120 ক্রেডিট, এবং পিএইচডি তে হচ্ছে গিয়ে ডক্টরেট, এটা একটা রিসার্চ। সো ডক্টরেটকে একটা জব হিসাবেই হচ্ছে গিয়ে কাউন্ট করা হয় ফ্রান্সে। এবং ফ্রান্সের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিস, গ্রান্ডে ইকুলে, স্পেশালাইজড স্কুলস বা ইনস্টিটিউশন, এবং প্রাইভেট ইনস্টিটিউশন, এই 4 ধরনের ইউনিভার্সিটি রয়েছে। সাধারণত হচ্ছে গিয়ে এখানে আবেদন প্রক্রিয়া 2টা সেমিস্টার রয়েছে সাধারণত, বাট পাবলিক ইউনিভার্সিটি গুলোতে শুধুমাত্র একটা সেমিস্টারই রয়েছে, যেটা সাধারণত শুরু হয়ে থাকে সেপ্টেম্বর এবং অথবা অক্টোবরে, এবং মোটামুটি হচ্ছে গিয়ে মে জুন মাসে এটা শেষ হয়ে যায়। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে 2টা সেমিস্টার থাকে, বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি বিশেষ করে হচ্ছে গিয়ে সাজেস্ট করি না, বাট তারপরে যদি হচ্ছে গিয়ে ফ্রান্সে অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিও রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডে অনেক রিনোন। সো সেই জন্য হচ্ছে গিয়ে আমি 2টা বিষয় বললাম আপনাদেরকে। সো এখানে গ্রেডিং সিস্টেমটা হচ্ছে গিয়ে 20 আউট অফ 20-তে গ্রেডিং সিস্টেম, এবং 20-র ভিতরে হচ্ছে গিয়ে যারা এক্সিলেন্ট তারা হচ্ছে গিয়ে 16 থেকে 20, বা ভেরি গুড যারা 14 থেকে 15 বা 15.9, এবং বিলো 10 যদি 10-এর নিচে পায় সেটা হচ্ছে গিয়ে ফেল হিসাবে কাউন্ট হয়, গণ্য হয়। ফ্রান্সে আপনার মোস্ট অফ দা প্রোগ্রাম, যেটা হচ্ছে গিয়ে সত্যি কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্যাচেলর লেভেলে সব প্রোগ্রামই হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। হয়তো একটা বা 2টা ইউনিভার্সিটি আমি দেখেছি, একটা বা 2টা প্রোগ্রাম যেটা ব্যাচেলর লেভেলে শুধু ইংলিশ ডট প্রোগ্রাম রয়েছে, বাট সেগুলো খুবই খুবই কম্পিটিটিভ। এবং মাস্টার্স লেভেলে ম্যাক্সিমাম প্রোগ্রাম ফ্রেঞ্চে, বাট ইংলিশ ডট প্রোগ্রাম রয়েছে অনেক ইউনিভার্সিটিতে, এবং পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তারা ইন্টারন্যাশনালাইজেশন করার চেষ্টা করছে, নতুন নতুন ইংলিশ প্রোগ্রাম তারা হচ্ছে গিয়ে শুরু করছে। সো এখন মোটামুটি ভালো রকম পরিমাণই ইংলিশ প্রোগ্রাম গুলো অ্যাভেলেবল রয়েছে। তো সাধারণত হচ্ছে গিয়ে এখানে ফ্রান্সে পড়াশোনার জন্য যে কোনো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আসতে চায় কেউ, তাহলে তাকে B2 লেভেল কমপ্লিট করতে হবে। আর ইংলিশ প্রোগ্রামে যদি আসতে চায় তাহলে তাদেরকে আইএলস বা টোফেল মাস্টার্স লেভেলে 6.5 তাদের থাকতে হবে। টিউশন ফি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে সাধারণত 254 ইউরো থেকে 4400 ইউরো পর্যন্ত হয়ে থাকে, এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে 4000 বা তার বেশি হয়ে থাকে।
কখনো কখনো 15,000 20,000 পার ইয়ারও হয়ে থাকে। ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। সো আইএলস আইএলস নিয়ে অনেকেরই প্রশ্ন, আইএলস কি আসলে ম্যান্ডেটরি, এমওআই কি অ্যাকসেপ্ট করবে? সো এটা নিয়ে হচ্ছে গিয়ে অনেক অনেক প্রশ্ন পাই আমি হচ্ছে গিয়ে এখানে সত্যি কথা বলতে আমি নিজে হচ্ছে গিয়ে এমওআই দিয়ে এসেছি, আমি নিজে আইএলস দেইনি, আমি হচ্ছে গিয়ে এমওআই দিয়ে এসেছি। বাট এটা কি আসলে কতটুকু সত্যি বা কতটুকু রিয়েলিটি, কারা হচ্ছে গিয়ে আইএলস ছাড়া হচ্ছে গিয়ে আসতে পারবে, এটা হচ্ছে গিয়ে আমি সামনে অ্যান্সার দিচ্ছি এই কোশ্চেনের কিছুক্ষণ পরে। সো এবার আসেন স্টেপ বাই স্টেপ প্রসেস। সো প্রোগ্রাম সিলেকশন, প্রথমেই হচ্ছে গিয়ে আপনাদের প্রোগ্রাম, যে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। আপনি সেই প্রোগ্রাম সিলেকশনটা করতে হবে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ইংলিশ ডট প্রোগ্রামের একটা লিস্ট রয়েছে, সেখানে গেলে আপনার যত ইংলিশ ডট প্রোগ্রাম রয়েছে ফ্রান্সে সেই লিস্টটা হচ্ছে গিয়ে আপনারা খুঁজে পাবেন। সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম বা আপনাদের পছন্দের সাবজেক্টগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন। এটা ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম সিলেকশন, দেন হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গুলো সাধারণত শুরু হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়ে থাকে এবং মোটামুটি হচ্ছে গিয়ে এপ্রিল মে পর্যন্ত চলে, কিছু কিছু ক্ষেত্রে জুন পর্যন্ত চলে। বাট জুন পর্যন্ত না যাওয়া মানে এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কমপ্লিকেটেড, বাট এপ্রিল মে পর্যন্ত হচ্ছে গিয়ে আবেদন করা সম্ভব হয়। আর M1 বা M2 প্রোগ্রাম বলে একটা বিষয় রয়েছে ফ্রান্সে, সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। সো আপনি যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন, দেন হচ্ছে গিয়ে আপনার অফার লেটার চলে আসবে, অফার লেটার আসার পরে দেন হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে হয়। সো আমরা যখন হচ্ছে গিয়ে প্রোগ্রাম সিলেক্ট করার পরে যখন আমরা আবেদন করব, সেই আবেদন প্রক্রিয়া দুই মাধ্যমে হয়ে থাকে, বা সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে মন মাস্টার বা ই ক্যান্ডিডেট, যেটাকে আমরা ইউনিভার্সিটি অফিসিয়াল এডমিশন পোর্টালও বলে থাকি, ই ক্যান্ডিডেট পোর্টালকে। সো মন মাস্টার প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে যারা মাস্টার 1, যারা M1 মানে মাস্টার প্রথম বছর যেটা, সেটার জন্য যারা আবেদন করতে চায় বা 2 বছরের প্রোগ্রামের জন্য যারা আবেদন করতে চায় তাদের জন্য মন মাস্টার প্ল্যাটফর্ম রয়েছে। এবং যারা M2 প্রোগ্রামে আবেদন করতে চায়, কিছু কিছু ক্ষেত্রে M1 প্রোগ্রামও হচ্ছে গিয়ে ই ক্যান্ডিডেট প্ল্যাটফর্মের থ্রুতে আবেদন নেওয়া হয়ে থাকে। সো এবং এটা হলো আবেদন প্রক্রিয়া। এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে, সাধারণত হচ্ছে গিয়ে পাসপোর্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটস, এই বিষয়গুলোর প্রয়োজন হয়ে থাকে। এবং হচ্ছে গিয়ে কারিকুলাম ভাইটা, মোটিভেশন লেটার অথবা এসওপি, টিউটর লেটার অফ রিকমেন্ডেশন, এবং হচ্ছে গিয়ে পিএইচডি ক্ষেত্রে অনেক সময় রিসার্চ মাস্টার্স এর ক্ষেত্রে রিসার্চ প্রপোজালের প্রয়োজন হয়ে থাকে। সো অ্যাপ্লিকেশন টাইমলাইন আমি মোটামুটি বললাম যে এটা সাধারণত ধরতে পারেন যে রিসার্চ বা শর্টলিস্ট সেপ্টেম্বর থেকে নভেম্বর, এটা ধরে নিতে পারেন। এবং অ্যাপ্লিকেশন সাবমিশন আমি আগেই বলেছি এই বিষয়টা। সো হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি ডিসিশন বা অ্যাকসেপ্টেন্স লেটার মোটামুটি হচ্ছে গিয়ে আপনি এপ্রিল বা মার্চ থেকে মে মাসের মধ্যে ইউনিভার্সিটি ডিসিশন চলে আসে। দেন হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্যাম্পাস ফ্রান্সে হচ্ছে গিয়ে ডকুমেন্টস গুলো সেন্ড করতে হয়, সেন্ড করলে তারা ডকুমেন্ট রিভিউ করে একটা ইন্টারভিউ নিয়ে থাকে। সেই ইন্টারভিউর মাধ্যমে দেন হচ্ছে গিয়ে আপনাকে ওইখান থেকে আপনার ফাইলটাকে পরবর্তীতে ফরওয়ার্ড করা হবে এবং পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশন বা হচ্ছে গিয়ে কালচারাল হাউসে একটা ইন্টারভিউ হয়ে থাকে, সেটাও দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে হচ্ছে গিয়ে ভিএফএস এর মাধ্যমে ভিসা প্রসেস হলেও ভিসা সেন্টারে হচ্ছে গিয়ে জন বোধে ডাকতে পারে। সো ক্লাস শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। সো ফ্রেন্সে হচ্ছে গিয়ে আপনার ফান্ড প্রিপারেশন। তো এখানে হচ্ছে গিয়ে আমি বলবো যে লিভিং এক্সপেন্স, ফ্রান্সের যে এম্বাসি সেই অফিসিয়াল পোর্টালে 615 ইউরো বা 615 ইউরো পার মান্থ লিভিং এক্সপেন্স হচ্ছে গিয়ে দেখাতে হয়, এক্সক্লুডিং স্টাডি কস্ট। সো এই লিভিং এক্সপেন্সটা তারা এটা দেখাতে বললেও সাধারণত প্যারিসের জন্য ক্যাম্পাস ফ্রান্স সাজেস্ট করে থাকে 1200 ইউরো বা 1200 ইউরো পার মান্থ। এবং হচ্ছে গিয়ে প্যারিসের বাহিরের যে শহরগুলো রয়েছে সেগুলোর জন্য 900 ইউরো পার মান্থ বা 900 পার মান্থ, এটা হচ্ছে ক্যাম্পাস ফ্রান্স সাধারণত সাজেস্ট করে থাকে। সো সেই হিসাবে হচ্ছে গিয়ে 615 এটার ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে কম বেশি হতে পারি আর কি, মানে বেশি হবে সাধারণত আপনাদেরকে দেখাতে হবে। সো আপনাদের হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন ফিস এবং হচ্ছে গিয়ে টিউশন ফিস এই সবগুলো হচ্ছে গিয়ে আপনাকে দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট বাবদ।
আহ আসেন এবার আমাদের আমার হচ্ছে গিয়ে ফ্রান্সে আসতে কি পরিমাণে খরচ হয়েছে বা কতটুকু খরচ হয়েছে এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। আপনাদের হচ্ছে গিয়ে আমি আমার জনাব মাহতাবুদ্দিনকে অনুরোধ করব কমেন্টে হচ্ছে গিয়ে ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা হচ্ছে গিয়ে ভিডিওটা ইউটিউবে অ্যাভেলেবল আছে, সো আপনারা হচ্ছে গিয়ে দেখে নিবেন, আপনারা কমেন্টে হচ্ছে গিয়ে লিংক পেয়ে যাবেন। সো এখন আপাতত দেখবেন না, এখন দেখবেন না, আমাদের ওয়েবিনারটা শেষ হলে যদি কারো জানতে ইচ্ছা হয় যে কি ধরনের কস্ট বা খরচ হয়েছিল ফ্রান্সে পুরোপুরি আমার আসতে, একবারে এম্বাসি ফি বা অন্যান্য যে ফি গুলো রয়েছে সেগুলো সহ, সেটা আপনারা দেখে নিতে পারেন। সো অ্যাকোমোডেশন অপশন, অ্যাকোমোডেশনের হাউজিং বুকিং দিতে হয় যখন বাংলাদেশে থাকতি। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির যে রেসিডেন্স রয়েছে, যেটাকে আমরা ক্রুজ বলে থাকি, সেই ক্রুজ রেসিডেন্স, ইউনিভার্সিটি রেসিডেন্স রয়েছে, প্রাইভেট স্টুডেন্ট রেসিডেন্স রয়েছে, এবং শেয়ার্ড অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, স্টুডিও অ্যাপার্টমেন্ট রয়েছে, এবং যদি কারো পরিচিত এখানে ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলিও হচ্ছে গিয়ে স্টুডেন্টকে হোস্ট করতে পারে। এখানে কস্ট অফ লিভিং হচ্ছে গিয়ে আমি একটা দিয়েছি যে ফ্রান্সে হচ্ছে গিয়ে থাকতে গেলে কি ধরনের মোটামুটি একটা খরচ হতে পারে। সো এক্ষেত্রে হচ্ছে গিয়ে ফুড, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, মোবাইল বা ইন্টারনেট, হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে নাই বললেই চলে। স্টুডেন্টদের ক্ষেত্রে ফ্রান্সে হেলথ ইন্স্যুরেন্স ফ্রি। তারপর হচ্ছে গিয়ে এক্সট্রা এক্সট্রা কিছু হেলথ ইন্স্যুরেন্সের বিষয় থাকে, সেটার জন্য একটা খরচ হতে পারে, নাও চাইলেও না করতে পারেন। এবং হচ্ছে গিয়ে যদি আপনার পার্সোনাল যে খরচ, সেই খরচ অনুযায়ী আরো 100 বা 200 ইউরো ধরে রাখতে পারেন। এবার আসেন যে ফ্রান্সে আসলে কি কি ধরনের স্কলারশিপ রয়েছে। ফ্রান্সে আমি শুরুতেই বলে নিয়েছি ফ্রি স্টাডি। সো ফ্রি স্টাডির বিষয়টা আমি অনেক আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন যে কিছু ইউনিভার্সিটিতে ফ্রান্সে টিউশন ফি এখনো নেই। এছাড়াও ফ্রান্সে যেসব ইউনিভার্সিটিতে টিউশন ফি রয়েছে এবং যেসব ইউনিভার্সিটিতে টিউশন ফি নেই, সবগুলোতেই কিছু স্কলারশিপ রয়েছে, যে স্কলারশিপ গুলো খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে আইফেল এক্সেলেন্স স্কলারশিপ, যেটাতে আমি প্রি সিলেক্ট হয়েছিলাম। সো আইফেল স্কলারশিপ নিয়ে আমরা এবছর একটা ওয়েবিনার করেছি এবং এটার ডেডলাইন অলরেডি শেষ। সো নেক্সট ইয়ারে যারা যদি আমাদের ওয়েবিনারে আজকে যারা রয়েছেন তাদের ভিতরে নেক্সট ইয়ারে এই স্কলারশিপে যদি কেউ আবেদন করবেন এরকম প্ল্যান থেকে থাকে, আশা করি আমরা খুব ভালো রকম এটা একটা ওয়েবিনার এটা নিয়ে আমরা আয়োজন করব এই বছর, যারা নেক্সট ইয়ারের জন্য আবেদন করতে চায়। ইরাসমাস স্কলারশিপ রয়েছে, ইকোলো নর্মাল সুপারিয়র স্কলারশিপ রয়েছে, ইমিলি বুটমি স্কলারশিপ যেটা সায়েন্স পো ইউনিভার্সিটি দিয়ে থাকে, এবং ইউনিভার্সিটি প্যারিস সেকলার হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ রয়েছে। কিছু ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ রয়েছে, যেমন এইচএসসি প্যারিস ফাউন্ডেশন স্কলারশিপ, যেটা রিসার্চ বেসড প্রোগ্রাম গুলোতে দেওয়া হয়ে থাকে। সরবন ইউনিভার্সিটি স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়াও আরো অনেক স্কলারশিপ রয়েছে ফ্রান্সের ইউনিভার্সিটি গুলোতে, মানে আইডেক্স স্কলারশিপ, দেন হচ্ছে গিয়ে টাইগার এক্সিলেন্স স্কলারশিপ, অনেক ধরনের স্কলারশিপ রয়েছে। সো সবগুলোর নাম এখানে নেই, বাট যারা হচ্ছে গিয়ে আগ্রহী তারা অবশ্যই চেষ্টা করতে পারেন। এটা হচ্ছে গিয়ে সো আমি শেষ করার আগে আমি হচ্ছে গিয়ে কিছু বিষয় হচ্ছে গিয়ে আইএলস এর বিষয়টা হচ্ছে গিয়ে আমি বলবো বলেছিলাম। সো আইএলস এর বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। অনেকেরই প্রশ্ন, আইএলস এর বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন, যার কারণে হচ্ছে গিয়ে এটাকে আমি একটু শেষে রাখলাম যে এত এত প্রশ্ন যে আইএলসটা কি আসলে ম্যান্ডেটরি, আইএলসটা দিতেই হবে। হ্যাঁ, সো আচ্ছা, আমি আর একটা জিনিস হচ্ছে কি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই আমাদের ওয়েবিনারে যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য রয়েছে আমাদের এক পক্ষ থেকে একটা গিফট ই বুক, যেটাতে হচ্ছে গিয়ে আপনি কমপ্লিট ফ্রান্স এডুকেশন সম্পর্কে গাইডলাইন বা অ্যাপ্লিকেশন গাইডলাইন সম্পর্কে আমাদের একটা ই বুক, সেটা হচ্ছে গিয়ে পাবেন যারা হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত থাকবেন। সো আসলে আইএলস এর বিষয়টা, আইএলসটা হচ্ছে কি এবার আমি ক্লিয়ার করি আপনাদের কাছে। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা হচ্ছে গিয়ে আপনার ইংরেজি দক্ষতা যাচাই। সো আপনি হচ্ছে গিয়ে দেশের বাহিরে পড়তে আসতে চান, কিন্তু হচ্ছে গিয়ে আপনার ইংরেজি দক্ষতা নেই, কিন্তু আপনি বাহিরে পড়তে আসতে চান। এটা হচ্ছে গিয়ে বা আপনার জন্য কতটুকু মানানসই, এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনার জন্য কতটুকু মানানসই, বা এই ইউনিভার্সিটি গুলোতে আপনি আসবেন সেক্ষেত্রে বাংলাদেশিদের যে রেপুটেশন সেটার জন্য কতটুকু মানানসই। অবশ্যই সেটা মানে ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া আপনি হচ্ছে গিয়ে মনে করছেন যে আপনি ভালো ইংলিশে আছেন, যদি ভালো থাকেন তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই দিয়ে দেওয়া উচিত। সেকেন্ড ফ্যাক্ট, যে আইএলস যারা দিবে না তাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন, তারা খুব কম ইউনিভার্সিটিতে আবেদন করতে পারে। তাদের ইউনিভার্সিটি গুলোতে আবেদন করার
লিমিটেশন চলে আসে। সকল ইউনিভার্সিটিতে তখন তারা আবেদন করতে পারে না, সকল ধরনের স্কলারশিপে তারা আবেদন করতে পারে না। তখন হচ্ছে কি এটা একটা স্টুডেন্টের জন্য অনেক ভালো ইউনিভার্সিটিগুলো মিস করার সম্ভাবনা তৈরি হয়। এমওআই হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট হয়, কিন্তু এখানে কিন্তু রয়েছে, এমওআই অ্যাকসেপ্টেড, কিন্তু আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে। ধরেন একটা স্টুডেন্ট, সে হচ্ছে গিয়ে মানে তার রেজাল্ট হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস, তার জব এক্সপিরিয়েন্স রয়েছে, তার হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ রয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, সে তিন চার মানে ফার্স্ট মানে কি বলে বাংলাদেশের প্রথম সারির ইউনিভার্সিটি গুলো থেকে পড়াশোনা কমপ্লিট করেছে। তার প্রোফাইলটার সাথে আপনি হচ্ছে গিয়ে, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, বাট ইটস রিয়েলিটি। রিয়েলিটিটা হচ্ছে গিয়ে আপনার যখন হচ্ছে গিয়ে একটা নর্মাল একটা ইউনিভার্সিটি থেকে আবেদন করবেন, এই বাইরের ইউনিভার্সিটি গুলো কিন্তু বাংলাদেশি ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখতে পারে, যে কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিরকম। বাংলাদেশি ইউনিভার্সিটি গুলোর একটা র্যাঙ্কিং রয়েছে। তো সেক্ষেত্রে তখন ওই ইউনিভার্সিটি গুলো থেকে যখন আপনি এমওআই দিয়ে আবেদন করবেন, তখন হচ্ছে অবশ্যই আপনার প্রোফাইলটা অ্যাকসেপ্ট হবে না। এবং ফ্রান্সে এটা হচ্ছে গিয়ে আমি খুবই দুঃখের সাথে বলতে চাই যে আসলে আমরা যখন এই জার্নিটা শুরু করি, যে গ্লোবাল মাইন্ডস 360, এই জার্নিটার মূল উদ্দেশ্যটাই ছিল যে যারা জেনুইন স্টুডেন্ট রয়েছে আমাদের দেশে, বাংলাদেশে, তাদেরকে হেল্প করা। সত্যিকার অর্থে আমাদের দেশে অনেক মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা সঠিক গাইডলাইনের অভাবে, বিভিন্ন মানে মিস ইনফরমেশনের কারণে তারা হচ্ছে যে অনেক ভালো ভালো অপরচুনিটি তারা মিস করে থাকে, এবং কখনো কখনো তাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার জায়গাগুলোতে তারা আবেদনই করে না। অনেক মানে নর্মাল একটা দেশে বা নর্মাল একটা ইউনিভার্সিটিতে তারা চলে যায়। হ্যাঁ, তারা এখনকার সময় এসেও অনেকে হচ্ছে গিয়ে সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক 1-2 লাখ টাকা দিয়ে, হ্যাঁ, বিভিন্ন বাংলাদেশের যে এজেন্সি গুলো রয়েছে সেগুলোতে টাকা দিয়ে তারা হচ্ছে গিয়ে টিউশন ফি দিয়ে তারা হচ্ছে গিয়ে সেসব জায়গায় যাওয়ার চেষ্টা করে, যেটা হচ্ছে গিয়ে জেনুইন স্টুডেন্টরা কখনোই হচ্ছে গিয়ে, এটা শুধুমাত্র ইনফরমেশনের ঘাটতির কারণে বা তারা অ্যাভেলেবল না হওয়ার কারণে আমাদের দেশে তারা এই জিনিসটা ফেস করে থাকে। তো সেই ধারণা থেকেই বা সেই চিন্তা থেকেই, যেটা আমি ফেস করেছি আমার জার্নি থেকে, আমি সেটা চাই যে বাংলাদেশের স্টুডেন্ট যারা রয়েছে তারা যাদের উপকৃত হোক, সেই উপকারের চিন্তা থেকেই হচ্ছে গিয়ে এখন উপকার আমি করব, কিন্তু উপকার হচ্ছে গিয়ে আমি এমন একটা জায়গায় রয়েছি, জানেন যে যেখানে ফ্রান্সে উন্নত একটা দেশ, এখানে আমি হচ্ছে গিয়ে চাইলেও একটা হচ্ছে গিয়ে মিনিমাল একটা চার্জ ছাড়া আমি হচ্ছে গিয়ে উপকার করতে পারছি না। বাট কারণ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সময় খুবই দ্রুত দৌড়ায়, পড়াশোনা সকালবেলা, সেই সকালবেলা হচ্ছে ক্লাস শুরু হয়, সে 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস, দেন হচ্ছে গিয়ে রান্না বান্না, পার্ট টাইম জব। সো একটা বিগ একটা জার্নি। সো এই জার্নিটার ভিতর থেকেও আমার চাওয়া থেকে বা আমাদের কিছু মানুষের চাওয়া থেকে এই মানে বাংলাদেশে আমরা যেটা দেখে থাকি তথাকথিত মানে যে আমাদের যে এজেন্সি গুলো রয়েছে, সেই এজেন্সি গুলোর বাহিরে বের হয়ে আমরা হচ্ছে যে মেন্টরশিপ দেওয়ার জন্য চেষ্টা করছি জেনুইন স্টুডেন্টদের জন্য। এবং সেই জেনুইন স্টুডেন্টদের জন্য যখন হচ্ছে গিয়ে আমরা মেন্টরশিপ দিচ্ছি, শুধুমাত্র আমাদের এই বিভিন্ন দেশ থেকে আমরা মেন্টর নিচ্ছি। আমাদের মেন্টর রয়েছে ইতালি থেকে, আমাদের মেন্টর রয়েছে ফ্রান্সের পিএইচডি তে, আমাদের মেন্টর রয়েছে সুইডেন থেকে, আমাদের মেন্টর রয়েছে অনেক দেশ থেকে, আমাদের মেন্টররা রয়েছে। কিন্তু এই যে মেন্টররা আমরা যেটা মিলে যেটা শুরু করেছি, সেটা হচ্ছে গিয়ে বাস্তবিক অর্থে আমরা অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হচ্ছি। অনেকেই হচ্ছে গিয়ে মানে অন্যান্য যে সাধারণত এটা কারো দোষ দিচ্ছি না আমি, আমরা যেটাতে অভ্যস্ত, আমাদের বাঙালিরা যেটা অভ্যস্ত, একটা এজেন্সির কাছে হচ্ছে গিয়ে তার নাম্বারটাকে ফরওয়ার্ড করে দেয়, কল মি। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে ফ্রান্সে পড়ার ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে আমি আশা করি হচ্ছে গিয়ে এই যে এতক্ষণ আমার কথা শুনলেন, আশা করি তো নতুন কিছু আপনারা শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, তাই না? তো ফ্রান্সের এই এডুকেশনের ক্ষেত্রে শুধুমাত্র রেজাল্টের উপরে বা শুধুমাত্র আপনি রেজাল্টটা দিয়ে দিলেন সেটার উপরে একটা প্রোফাইল হচ্ছে গিয়ে ডিপেন্ড করে না, ওভারঅল একটা প্রোফাইলের উপরে ডিপেন্ড করে। যখন আমরা হচ্ছে গিয়ে বলি যে আপনার কমপ্লিট সিভিটা পাঠান, তখন হচ্ছে গিয়ে অনেকেই বলে থাকে যে সিভি কেন পাঠাতে হবে, এখানে বলেন, বা হচ্ছে গিয়ে আমার রেজাল্ট এই। কিন্তু কথা হচ্ছে গিয়ে ভাই, এটা তো হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল, সম্পূর্ণ প্রোফাইল না দেখে আমাদের একজন মেন্টর আপনার প্রোফাইলটা যে কি আসলেই কি এলিজিবল কিনা, হ্যাঁ, সেটা এই ফ্রান্সে পড়াশোনার জন্য সেটা তো আমাদেরকে দেখতে হবে। আমরা তো হচ্ছে গিয়ে আমাদের সময়টাও নষ্ট করতে পারি না, বা আপনাদের সময়টাও আমরা কেন নষ্ট করবো? যারা হচ্ছে গিয়ে জেনুইন স্টুডেন্ট তাদের সময়, তাদের সময়ের একটা মূল্য রয়েছে।
তাই না? জেনুইন স্টুডেন্ট যারা, তারা হচ্ছে গিয়ে যদি তাদের প্রোফাইলে যদি ভালো থাকে, তারা হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে বাহিরে পড়াশোনার জন্য আসতে পারবে। সো এই জন্য হচ্ছে গিয়ে যারা আমাদের সাথে হচ্ছে গিয়ে মেন্টরশিপ প্রোগ্রাম যারা নিতে চায়, তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে আপনাদের কমপ্লিট সিভিটা হচ্ছে গিয়ে পাঠানোর জন্য। সো এবার আসেন এই যে আইএলস এর বিষয়টা, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই আইএলসটা ছাড়াও এমওআই কাদের জন্য অ্যাকসেপ্টেড, খুবই আউটস্ট্যান্ডিং প্রোফাইল। যদি হচ্ছে গিয়ে আমি কিভাবে এমওআই দিয়ে আসলাম, কারণ হচ্ছে গিয়ে আমার ব্যাচেলরের সিজিপিএ ছিল 3.882, মাস্টার্সের সিজিপিএ ছিল 3.54। আমি বাংলাদেশে একটা কোম্পানি হচ্ছে গিয়ে আমি প্রতিষ্ঠা করি, আমি একজন এন্টারপ্রেনার ছিলাম, আমি একটা ন্যাশনাল গেমসের, বাংলাদেশের ন্যাশনাল একটা গেমস, সেই গেমসের হচ্ছে গিয়ে বিচারক ছিলাম, জাজ ছিলাম, ট্রেনার ছিলাম এবং ন্যাশনাল প্লেয়ার ছিলাম। সো এবং হচ্ছে গিয়ে আমার এডুকেশন লেভেলে হচ্ছে গিয়ে অনেক ধরনের আমার অ্যাচিভমেন্ট রয়েছে, আমি হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ড পেয়েছি, যে যে জায়গাগুলোতে আমার প্রোফাইলটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, আমাকে স্ট্রং করেছে, যার কারণে ওভারঅল প্রোফাইল থেকে আমি হচ্ছে গিয়ে এমওআই দিয়ে অ্যাপ্লাই করার জন্য আমি নিজেকে ক্যাপাবল হিসাবে মনে করেছি। কারণ আমি পড়াশোনা করেছি ইংলিশে, সো আমি ইংলিশে ফ্লুয়েন্ট, এবং হচ্ছে গিয়ে আমার যেখানে আমি আসছি, যে দেশে আমি পড়তে আসব, সেই দেশে বাংলাদেশের নাম হচ্ছে গিয়ে মানে যে একটা সুনাম যাতে হয়, সেইটুকু হচ্ছে গিয়ে আমার ভিতরে আমি মনে করি, বিশ্বাস করি ক্যাপাবল আমি, সেজন্য হচ্ছে গিয়ে আমি শুধু এমওআই দিয়ে আবেদন করেছিলাম। এখন সেটা তো হচ্ছে গিয়ে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ হচ্ছে গিয়ে এটা সবাইকে যে একরকম হবে সেটাও নয়, কিন্তু আপনাদের পরিপূর্ণ প্রোফাইল বা সেটাকে আরো কিভাবে ভালো করা সম্ভব, সেটাকে আরো কিভাবে সুন্দর করা সম্ভব, এটা হচ্ছে গিয়ে একটা সম্পূর্ণ একটা হচ্ছে গিয়ে নির্ভর করে এবং ডিপেন্ড করে, যেটা হচ্ছে গিয়ে যদি আপনারা পরিপূর্ণ প্রোফাইলটা না পাঠান, হচ্ছে গিয়ে গাইড করতে পারবো না, যেটা সত্যি কথা। সো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমাদের আমি আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, আপনারা যারা একবারে শেষ পর্যন্ত থাকবেন, তাদের জন্য রয়েছে আমাদের একটা ইবুক। সো আপনারা এই ইবুকটা পাবেন। আমরা একটু পরেই হচ্ছে গিয়ে কিউএনএ সেশনে চলে যাব। আপনাদের কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে কাইন্ডলি একটু কমেন্টে লিখবেন। এবং হচ্ছে গিয়ে আরেকটা বিষয়, আমি হচ্ছে গিয়ে মাহতাব ভাইকে একটু অনুরোধ করব, আপনি একটা হচ্ছে গিয়ে কোশ্চেনিয়ার হচ্ছে গিয়ে দিয়ে দেওয়ার জন্য, যে এখানে যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের কাদের 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 আইএলস রয়েছে বা আইএলস নেই, এটার একটা হচ্ছে গিয়ে আমি একটু দেখতে চাচ্ছি আর কি। আশা করি একটু দিবেন কাইন্ডলি। জি, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনিয়ার গুলো হচ্ছে গিয়ে কাইন্ডলি কমেন্টে উল্লেখ করবেন। আমাদের সাথে অনেক এখন বর্তমানে অনেকেই যুক্ত আছেন, সো আমি সাজেস্ট করবো একটু কমেন্টে দেওয়ার জন্য, আমি সেখান থেকেই হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে গিয়ে একটু আপনাদের আজকের আমাদের সেশনটা কেমন লেগেছে সেটার একটু ফিডব্যাক দিবেন, একটু কমেন্টে একটু লিখে জানাবেন যে না আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনারা আমাদের এই সেশন থেকে উপকৃত হয়েছেন বা একটা নির্দিষ্ট একটা ধারণা পেয়েছেন। সো আপনাদেরকে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে জানিয়ে রাখি, খুব শীঘ্রই আমাদের হচ্ছে গিয়ে স্টাডি ইন ইতালি নিয়ে, এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের ভিতরে যদি কারো ইতালি নিয়ে আগ্রহ থাকে, সো স্টাডি ইন ইতালি নিয়ে আমাদের একটা ওয়েবিনার রয়েছে, যেখানে আমাদের ইতালি থেকে আমাদের মেন্টর তিনি জয়েন করবেন, যিনি স্কলারশিপ নিয়ে ইতালিতে পড়াশোনা করেছেন। সো আমরা আগামী 24 তারিখ স্টাডি ইন ইতালি নিয়ে হচ্ছে গিয়ে ওয়েবিনার করছি। আপনারা হচ্ছে গিয়ে যারা আমাদের এই প্রোগ্রামে আজকের এই ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করেছেন, সবার কাছে ইতালির যে ওয়েবিনারটা হবে সেটার জন্য রেজিস্ট্রেশন লিংক চলে যাবে। যদি কেউ উপস্থিত থাকতে চান তারা অবশ্যই উপস্থিত থাকতে পারবেন। সো অনেকেই দেখছি এখনো জয়েন করছেন, সো হয়তো আমি ওকে, অনেকেই বলছেন খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি, ইনফরমেটিভ, সো ফার সো গুড। ওকে, থ্যাংক ইউ, দ্য সেশন ওয়াজ ইনফরমেটিভ। ওকে, ধন্যবাদ জি। ওকে, এক্সেলেন্ট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।